হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে টেন্সের সর্বশেষ অংশ অর্থাৎ ফিউচার টেন্স নিয়ে আজকে আমরা ডিসকাস করব। অর্থাৎ ফিউচার টেন্স কি, ফিউচার টেন্সের ক্লাসিফিকেশন, অর্থাৎ ফিউচার টেন্সের যে বাংলা সেন্টেন্সগুলো কিভাবে সেগুলো আইডেন্টিফাই করতে হয় এবং সেই সেন্টেন্সগুলোকে কিভাবে খুব সহজে ইংলিশে ট্রান্সফার করা যায়, এই সকল বিষয় আজকে আমরা শেখানোর জন্য চেষ্টা করব। সো তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আসলে ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার টেন্স বলতে আমরা বোঝাই ফিউচার তো হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ আমরা যে কাজগুলা করি অর্থাৎ যে কথাগুলা অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কিত কথা হবে সেইগুলোই হইতেছে মূলত ফিউচার টেন্স। আর এই ফিউচার টেন্সকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি: ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। প্রথমে যদি আমি ফিউচার টেন্স কাকে বলে যদি ডেফিনেশন দেই, অর্থাৎ ভার্বের যে কাজ ভবিষ্যতে সংঘটিত হয় সেটাই হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ ভার্বের যে কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এরূপ বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। অর্থাৎ ভার্বের যে কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এরূপ বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। অর্থাৎ ফিউচার টেন্স হচ্ছে চার প্রকার: ফিউচার টেন্স চার প্রকার: সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, future perfect and future perfect continuous। এই হচ্ছে আমাদের ফিউচার টেন্সের ক্লাসিফিকেশন। অর্থাৎ ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যতে যে কাজ সংঘটিত হয় বা সংঘটিত হবে এরূপ বোঝালে সেটা হচ্ছে ফিউচার টেন্স। আর ফিউচার টেন্স চার প্রকার: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা এই যে চার প্রকার টেন্স আছে এই চার প্রকার টেন্সকে অর্থাৎ বাংলাতে আমি যে সেন্টেন্সগুলো মূলত আমি বাংলা সেন্টেন্স বলি, এই যে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আসলে ফিউচার টেন্সের কোন টেন্সের মধ্যে পড়লো সেগুলো আমাকে প্রথমে আইডেন্টিফাই করা শিখতে হবে। এরপরে যদি আমি একটা সেন্টেন্স বললাম, এই সেন্টেন্সটা বলার পরে আমি আইডেন্টিফাই করতে পারলাম যে এটা ফিউচার টেন্সের ফিউচার ইনডেফিনিটে হয়েছে অথবা ফিউচার কন্টিনিউয়াসে বা ফিউচার পারফেক্টে, তাহলে তো আমি তখন এই ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার ইউজ করে এটাকে আমি হচ্ছে ট্রান্সফার করতে পারবো।
যদি আমি নিজেই না ধরতে পারি যে আমি যে সেন্টেন্সটা বললাম এটা ফিউচারে কোন টেন্সের মধ্যে পড়ছে, তাহলে আমি কিভাবে এখানে স্ট্রাকচার ইউজ করব। সো প্রথমে আমাকে আইডেন্টিফাই করা শিখতে হবে যে আমি যে সেন্টেন্সগুলো বলতেছি, অর্থাৎ আমি যে বাংলা ভাষায় কথা বলতেছি, এটা ফিউচার টেন্সের কোন টেন্সের মধ্যে পড়লো সেটা হচ্ছে আগে আমাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। সো আমি এগুলা নিয়ে এখন একটু আলোচনা করব। আশা করি এটার পরে তোমাদের আর ধরতে প্রবলেম হবে না। যেমন আমরা প্রথমে হচ্ছে 4টি বাংলা সেন্টেন্স লিখব। যেমন আমি ইংরেজি শিখবো, একটা সেন্টেন্স লিখছি আমরা, আমি ইংরেজি শিখবো। অর্থাৎ এটা হচ্ছে এখনো কাজটা কিছুই হয় না, অর্থাৎ এটা মাথার মধ্যে আমার প্রথমে হচ্ছে মাত্র চিন্তা করছি যে আমি ইংরেজি শিখবো। তো এই ধরনের যত কিছু হবে সেগুলো হচ্ছে ফিউচার ইনডেফিনিট। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে আমি ইংরেজি শিখতে থাকবো। অর্থাৎ এটা ভবিষ্যতে কাজটা চলমান থাকবে, আমি ইংরেজি শিখতে থাকবো। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ ভবিষ্যতে যে কাজটা চলমান থাকবে সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আর ফিউচার পারফেক্ট হচ্ছে একটা সময়ের মধ্যে কাজটা কমপ্লিট হবে। যেমন আমি 1 মাসের মধ্যে ইংরেজি শিখব। আমি 1 মাসের মধ্যে ইংরেজি শিখব, এটা হচ্ছে মূলত ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ এখানে আমি শিখবো, বাট এটা হচ্ছে একটা সময়ের মধ্যে। আমি 1 ঘন্টার মধ্যে বইটি পড়ে শেষ করব, আমি 1 মাসের মধ্যে আমার সিলেবাসটা শেষ করব, আমি 1 বছরের মধ্যে আমার কাজটা কমপ্লিট করব। এই ধরনের একটা সময়ের মধ্যে ভবিষ্যতের কোনো কাজ কমপ্লিট করবে, এই ধরনের বোঝালে সেটা হচ্ছে মূলত ফিউচার পারফেক্ট টেন্স। 10টা বাজার আগ পর্যন্ত আমি ইংরেজি শিখব। এটা হচ্ছে একটা, অর্থাৎ একটা সময় হওয়ার আগ পর্যন্ত আরেকটা কাজ চলতে থাকবে। আমি 10টা বাজার আগ পর্যন্ত আমি ইংরেজি শিখতে থাকবো। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এইখানে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের 2 ধরনের হয়। একটা হচ্ছে সময়, অর্থাৎ 10টা বাজার আগ পর্যন্ত, এটা হচ্ছে একটা জাস্ট একটা টাইম। এই টাইমটা হওয়ার আগ পর্যন্ত আমার এই কাজটা চলমান থাকবে, এইটার জন্য এক ধরনের স্ট্রাকচার। আর যদি আমি ক্লজ ইউজ করি, যেমন সে আসার আগ পর্যন্ত আমি ইংরেজি শিখতে থাকবো। এটা হচ্ছে সেম ফিউচার পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স। বাট এই দুইটা সেন্টেন্সের মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে জাস্ট টাইম, অর্থাৎ টিল আনটিল এর পরে আমরা শুধু টাইম ইউজ করতে পারি। আর হচ্ছে এটা হচ্ছে একটা ক্লজ, অর্থাৎ সে আসবে, অর্থাৎ সে আসার আগ পর্যন্ত আমি ইংরেজি শিখতে থাকবো। এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, অর্থাৎ এই ক্লজ, এই অংশটুকু হচ্ছে একটা ক্লজ। ক্লজ যদি হয় তাহলে সেটার আরেকটা নিয়ম, সেটা হচ্ছে বিফোর প্লাস ক্লজ ব্যবহার করতে হবে। এজন্য ফিউচার পারফেক্ট টেন্সের দুইটা, অর্থাৎ একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে ক্লজ। অর্থাৎ 10টা বাজার আগ পর্যন্ত আমি ইংরেজি শিখতে থাকবো, এটার মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব নেই, সো এটা হচ্ছে শুধু একটা টাইম। কিন্তু সে আসার আগ পর্যন্ত এটা একটা ক্লজ হয়ে গেছে, কারণ এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, যে সে আসার আগ পর্যন্ত আমি ইংরেজি শিখতে থাকবো। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা একটু ভালো করে একটু লক্ষ্য করি। আমি ইংরেজি শিখবো, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। আমি ইংরেজি শিখতে থাকবো, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আমি 1 মাসের মধ্যে ইংরেজি শিখবো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। 10টা বাজার আগ পর্যন্ত আমি ইংরেজি শিখতে থাকবো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অথবা সে আসার আগ পর্যন্ত আমি ইংরেজি শিখতে থাকবো, এটাও হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি একটি বই পড়বো, আমি একটি বই পড়তে থাকবো, আমি 1 ঘন্টার মধ্যেই বইটা পড়বো, আর সে আসার আগ পর্যন্ত আমি বইটা পড়তে থাকবো, অর্থাৎ বা রাত 1টা বাজার আগ পর্যন্ত আমি বইটি পড়তে থাকবো। এভাবে তুমি যে কোনো বাংলা সেন্টেন্সকে আগে হচ্ছে এভাবে এই 4টা ভাগে ভাগ করা শিখতে হবে। তো এটা কি তোমরা বুঝতে পারছো? এটা একটু যে কোনো সেন্টেন্স আমরা নিব। আমি ইংরেজি শিখবো এখানে দিয়েছি, তোমরা ধরো আমি একটি কবিতা লিখবো, আমি একটি কবিতা লিখতে থাকবো, আমি 1 দিনের মধ্যে একটি কবিতা লিখবো, রাত 1টা বাজার আগ পর্যন্ত আমি কবিতা লিখবো, আর সে আসার আগ পর্যন্ত আমি কবিতা লিখতে থাকবো। তো এইভাবেই হচ্ছে আমাদের ফিউচার টেন্সের বাংলাগুলা আইডেন্টিফাই করা শিখবো। ওকে, বুঝতে পারছো তোমরা? এখন আমরা এগুলা হচ্ছে স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে হচ্ছে ইংলিশে ট্রান্সফার করা যায়, কনভার্ট করা যায়, সেগুলো একটু শিখি। যেমন আমরা প্রথম সেন্টেন্স যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমি ইংরেজি শিখবো, অর্থাৎ এটা তাহলে কোন টেন্সের মধ্যে পড়লো? এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিটের মধ্যে পড়ছে। তো আমাকে প্রথমে একটা সেন্টেন্স নেওয়ার পরে এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করা শিখতে হবে। আমরা এটার জন্য একটা আগে প্রিভিয়াস প্রথম দিকে আমরা একটা ক্লাস দিয়েছি, অর্থাৎ কিভাবে বাংলা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট বের করতে হয়। সো আমরা প্রথমে একটি সেন্টেন্স নেওয়ার পরে সেন্টেন্সকে আস্ক করব, কোশ্চেনস করব এই সেন্টেন্সের কাজটা কি। তো এই সেন্টেন্সের কাজ হচ্ছে শিখবো, এটা হচ্ছে ভার্ব। তাহলে কে, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কে শিখবে, উত্তর হচ্ছে আমি, তাহলে এটা সাবজেক্ট। এরপরে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি শিখবো? ইংরেজি শিখবো, তো এটা হচ্ছে অবজেক্ট। কোথায়, কখন, কিভাবে, কেন, কার সাথে, এগুলা দিয়ে প্রশ্ন করলে ভার্বকে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব পাওয়া যায়। ধরো কখন শিখবো, সকালে শিখবো, কোথায় শিখবো, ক্লাসে শিখবো, কিভাবে শিখবো, মনোযোগ দিয়ে শিখবো। এইভাবে যদি প্রশ্ন করে আনসার পাওয়া যেত তাহলে এগুলো সব কয়টা কি হইতো? অ্যাডভার্ব হইতো। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে শেল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বি1 ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এই হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার। তাহলে আমরা একটু হচ্ছে এই স্ট্রাকচার অনুসারে বাংলার এগুলা হচ্ছে নিয়ে নেই, ট্রান্সফার করি। তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি পাইছি আমি? আমি ইংরেজি কি? আই। তো এখানে একটু যে শেখার জিনিস আছে, এখানে দেখো শেল এবং উইল আছে,
অর্থাৎ এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তবে ফিউচার টেন্সের ব্যাপারে মজার ব্যাপার হচ্ছে এই আমি সব পার্সনের ক্ষেত্রে উইলটা নিতে পারি, আর যদি শেল নিতে চাই তাহলে শুধু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে নিতে পারি, অর্থাৎ আই শেল এবং উই শেল। ফার্স্ট পার্সনের সাথে শেল ব্যবহার করা যায়, আর সব পার্সনের ক্ষেত্রেই উইল ব্যবহার করা যায়। তাহলে আইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার। সো এটার সাথে আমি শেলও ব্যবহার করতে পারি, আবার উইলও ব্যবহার করতে পারি, সেন্টেন্স কারেক্ট হবে। তাহলে আই শেল অথবা আই উইল। এরপরে হচ্ছে কি শিখবো, শিখা ইংরেজি কি? শিখা ইংরেজি হচ্ছে লার্ন। আর লার্নের B1 কি? লার্ন। কারণ আমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের কথা বলছি। তাহলে এখানে আমাদের এই ভার্বের অর্থাৎ ভার্বের যে রূপগুলা, কনজুগেশন অফ ভার্ব, এগুলো তোমাদের হচ্ছে বেশি বেশি শিখতে হবে। যে যত বেশি কনজুগেশন অফ ভার্ব পারবে, সে তত বেশি ইংলিশ বুঝতে পারবে, তত বেশি ইংলিশ কারেক্ট করতে পারবে। তাহলে এটা হচ্ছে লার্ন, অর্থাৎ এই লার্ন তিনটা ফর্ম, B1, B2, V3। তাহলে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লার্ন, এটার B2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে লার্ন, পাস্ট পার্টিসিপল ফর্মও লার্নড। ঠিক আছে, অথবা ইডি দিয়েও করা যায়। সো আমাকে এখানে কোনটা বসাতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এইটা বসাতে হবে। তাহলে আই শ্যাল লার্ন, কি শিখবো? ইংলিশ। তাহলে আই শ্যাল লার্ন অথবা আই উইল লার্ন ইংলিশ। বুঝতে পারতেছো তোমরা? তাহলে আমরা একটা নোট লিখতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শেল, আর অন্য সব পার্সনের সাথে, আর অন্য সব পার্সন বা ফার্স্ট পার্সন সহ অন্য সব পার্সন এর অন্য সব পার্সনের সাথে কি বসে? উইল বসে। বুঝতে পারছি আমরা? অর্থাৎ আই শ্যাল লার্ন ইংলিশ অথবা আই উইল লার্ন ইংলিশ। এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন আই এবং উই এর সাথে শেল ব্যবহার করা যাবে, আর হচ্ছে অন্য সব পারসন আই এর সাথেও শেল ব্যবহার করা যাবে, ইউ এর সাথেও ইউ এর সাথে উইল ব্যবহার করা যাবে, আই এর সাথে উইল ব্যবহার করা যাবে, হি শি ইট যা কিছু আছে সবকিছুর সাথেই উইল ব্যবহার করা যাবে। তো তোমরা বুঝতে পারছো এটা। এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমি ইংরেজি শিখতে থাকবো। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস, আমি ইংরেজি শিখতে থাকবো, অর্থাৎ কাজটা ভবিষ্যতে কি থাকবে? চলমান থাকবে। সো এটাকে আমরা যদি সাবজেক্ট অবজেক্ট বের করি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট। তো এটার স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে শেল বি অথবা উইল বি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ B1 এর সাথে আইএনজি, এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এটাকে আমরা ইংলিশে ট্রান্সফার করি। তাহলে প্রথমে কি সাবজেক্ট আই, তাহলে আই এর সাথে আমরা কি ব্যবহার করতে পারি? শেল অথবা উইল। তাহলে আই শ্যাল বি, লার্ন ভার্বের সাথে কি যোগ করব আমরা? আইএনজি, লার্নিং।
আই শ্যাল বি লার্নিং, কি শিখতে থাকবো? ইংলিশ। আই শ্যাল বি লার্নিং ইংলিশ। নোট এই সেম জিনিস, যেখানে শ্যাল ব্যবহার করা যায় সেখানে শ্যাল বি, অর্থাৎ ফার্স্ট পারসনের সাথে শ্যাল বি আর অন্য সব পারসন সাথে উইল বি ব্যবহার করা যায়। যদি এটা এইভাবে লিখি যে তুমি ইংরেজি শিখতে থাকবে, যেমন তুমি ইংরেজি শিখতে থাকবে, তো এখানে সাবজেক্ট হচ্ছে কি? ইউ। তো সেক্ষেত্রে আমাদের এখানে আই এর জায়গায় কি ব্যবহার করব? ইউ। সো এটার সাথে আর শ্যাল ব্যবহার করা যাবে না, এখানে কি ব্যবহার করব? উইল বি। ইউ উইল বি লার্নিং ইংলিশ। বুঝতে পারছো তোমরা? ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ আমি এক মাসের মধ্যে বা মধ্যেই বলতে পারি, এক মাসের মধ্যেই ইংরেজি শিখব। এটা হচ্ছে মূলত ফিউচার পারফেক্ট টেন্স, এক মাসের মধ্যে ইংরেজি শিখব। তো এটার স্ট্রাকচারটা কি একটু ভালো করে দেখো। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস shall have অথবা will have প্লাস ভার্বের V3 ফর্ম। মনে রাখবা যে এখানে have has থাকবে, have has had, সেখানে সব সময় তোমাকে V3 দিতে হবে। তাহলে I shall have অথবা I will have, এরপর হচ্ছে ভার্বের V3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, প্লাস এখানে যেহেতু আমাদের একটা সময়ের উল্লেখ থাকে, কোন একটা সময়ের মধ্যে, অর্থাৎ কোন একটা সময়ের মধ্যে যদি কোনো কাজ কমপ্লিট করতে চাই, তাহলে সেখানে প্রিপোজিশন হিসেবে সব সময় বাই ব্যবহার করতে হয়। বাই প্লাস টাইম, বাই প্লাস টাইম, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন প্লাস বাই প্লাস টাইম। এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সো এটাকে আমরা ক্লিয়ার করি। তাহলে আই শ্যাল হ্যাভ, ভার্বের V3 ফর্ম কি? লার্নড। তাহলে আই শ্যাল হ্যাভ লার্নড, কি শিখবো? ইংলিশ। তাহলে আই শ্যাল হ্যাভ লার্নড ইংলিশ। এই যে একটা সময় আছে না, কত দিনের মধ্যে? এক মাসের মধ্যে, তাহলে বলতে হবে বাই 1 month, বাই 1 month। তাহলে আই শ্যাল হ্যাভ লার্নড ইংলিশ বাই 1 month। আমি 1 ঘন্টার মধ্যে বইটি পড়ে ফেলবো বা বইটি শেষ করব। তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য বুক বাই 1 hour। বুঝতে পারছো? এটা একটু ভালো করে স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, লাস্টে হচ্ছে বাই প্লাস টাইম। লাস্ট হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ দশটা বাজার আগ পর্যন্ত আমি ইংরেজি শিখতে থাকবো। এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটার স্ট্রাকচার কি? এখানে দুইটা, অর্থাৎ আমরা দুইটা সেন্টেন্স নিতে পারি। আচ্ছা পরে নেই, স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট প্লাস
shall have been অথবা will have been যে কোনো একটা প্লাস V1 এর সাথে ing প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এখানে যেহেতু দুইটা জিনিস আছে, এখানে একটা টাইম আছে, যদি টাইম উল্লেখ করি তাহলে আমাদের টিল অথবা আনটিল প্লাস টাইম। আর যদি আমাদের থাকে সেক্ষেত্রে যদি ক্লজ থাকে সেন্টেন্সে তাহলে সেক্ষেত্রে দিতে হবে বিফোর প্লাস ক্লজ। এই দুটার যে কোনো একটা ইউজ করব আমরা, যেই রকম বাংলা সেন্টেন্স আসবে সেই রকম স্ট্রাকচার ইউজ করব। তো আমরা এটাকে ট্রান্সফার করি, তাহলে এটা কি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই shall have been plus তাহলে I shall have been learning English. I shall have been learning English। এই যে এটা কি একটা টাইম আছে, এখানে পর্যন্ত আছে, যদি পর্যন্ত থাকে তাহলে till 10টা till 10 pm অথবা am, অর্থাৎ বিকেলে হলে রাত 10টা পর্যন্ত হলে pm, আর সকাল 10টা পর্যন্ত হলে till 10 am। আর যদি 10টা না বাজা পর্যন্ত আমরা ইংরেজি শিখতে পারবো, তাহলে না বাজা হলে আনটিল দিয়ে দেব। ওকে, বুঝতে পারছি? আর এটাকে যদি আমরা একটু ভালো করে দেখো, এটা স্ট্রাকচারটা একটু লং। সাবজেক্ট প্লাস shall have been will অথবা will have been প্লাস V1 এর সাথে ing প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এবার till অথবা until প্লাস টাইম অথবা before প্লাস ক্লজ। দেখো আমরা যদি একটা ক্লজ দিয়ে একটা সেন্টেন্স করি, সে আসার আগ পর্যন্ত, সে আসার আগ পর্যন্ত আমি ইংরেজি শিখতে থাকবো। সো এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ এটাও একটা ক্লজ আছে, এই পাশে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে একটা ভার্ব, অর্থাৎ দুই পাশেই ক্লজ দেওয়া। তোমরা হচ্ছে হয়তো বা ক্লজ সম্পর্কে, ফ্রেজ এবং ক্লজের ডিফারেন্ট সম্পর্কে অনেকে বুঝতে পারো, আবার অনেকে বুঝতে পারো না। আমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলাদা একটা ক্লাস তৈরি করব। শর্ট যদি আমি বলতে চাই, অর্থাৎ একটা সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করবে কিন্তু যেটার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে না সেটা হচ্ছে ফ্রেজ, আর একটা সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করবে কিন্তু যেটার সাথে সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেটাই হচ্ছে ক্লজ। সো এটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে সে আগের মতো কি, তবে এখানে একটা বিষয় আছে যে এই পাঁচটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ যেটা চলমান থাকবে, আর এই পাশে যে ক্লজটা হবে সেটা সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে আই shall have অথবা I will have been learning English। I will have been learning English, এই দেখো এখন হচ্ছে ক্লজ আছে, এজন্য আমরা এখানে কি দেব, বিফোর, আর এই পাশের ক্লজটা কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে she আছে, তাহলে she এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই yes বা yes যোগ করতে হয়, এজন্য এখানে আমাদের কামের সাথে কি হয়ে যাবে, কামস হয়ে যাবে। তাহলে I will have been learning English before she comes যদি ক্লজ হয়। তোমরা কি বুঝতে পারছো? সো এইভাবে তোমরা হচ্ছে বারবার ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করবে, আশা করি টেন্সের আর কোনো প্রবলেম
থাকবে না। আমাদের এখানে টেন্স সম্পর্কে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আজকে আলোচনা করা হলো। তো আশা করি তোমরা যদি সুন্দর মতো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো আর ক্লাসটা দেখো, আশা করি টেন্সের ব্যাপারে আর কোনো প্রবলেম থাকবে না। অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে ক্লাস নেওয়ার জন্য, অনেকে ভয়েসের উপরে ক্লাস নেওয়ার জন্য বলছে, অনেকে সাফিক্স প্রিফিক্সের উপরে ক্লাস নেওয়ার জন্য বলছে। সো ওইগুলো সব কয়টার আমি ক্লাস নিব, বাট আগে টেন্সটা নিয়ে নিলাম, কারণ টেন্স যদি আমরা না বুঝি তাহলে এখানে ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদের বুঝতে প্রবলেম হবে। এজন্য আগে আমি টেন্সের ক্লাসটা শেষ করলাম, এরপরে গ্রাজুয়ালি আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা ভয়েসের উপরে ক্লাস নিব। ওকে, তাহলে ভালো থেকো তোমরা, সবাই আমার জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।